আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেরামতুল্লাহ বিপ্লব। মানহানির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা 5টি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। সিএমএম আদালতের বিচারক এই রায় কিছুক্ষণ আগে ঘোষণা করেছেন। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এবি সিদ্দিকীর করা মুক্তিযোদ্ধাদের কটূক্তির এবং ভুল জন্মদিন সহ মানহানির 5টি মামলায় খালেদা জিয়ার এই মামলা থেকে আবেদন করা হয় বাদ দেওয়ার জন্য, এবং খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এই মামলার শুনানি করেন। মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন, তারা ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। এই মামলা মিথ্যা, এটা শুধু মিথ্যা নয়, এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা। এবং আমি বলেছি, কিন্তু নাম সর্বস্বহীন পরিচয়হীন মানুষ, তারা আওয়ামী লীগের আনুকূল্য পাওয়া, দুর্নীতিতে সামিল হওয়া এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালেদা জিয়ার নামে মামলা করলে সরকারের কাছাকাছি যাবে, দুর্নীতি করতে পারবে। সেই কারণেই সেই অসৎ উদ্দেশ্যে এই মামলাগুলো। দর্শক, আপনারা সবাই জানেন দেশের 11 জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রায় 70 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের প্রায় 100 কোটি টাকার ত্রাণ সহায়তা দিয়ে কাজ করছে আসুন্না ফাউন্ডেশন, যা দিয়েছেন দেশি ও প্রবাসী দরদি বাংলাদেশি মানুষেরা। নজিরবিহীন এই ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প নিয়ে কাজ করা আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমেদুল্লাহ আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন। আমরা ব্যতিক্রমী এবং কিছুটা অন্যধর্মী এই ত্রাণ তৎপরতা নিয়ে আজকে কথা বললো তার সাথে। স্বাগত আপনাকে। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি নিজেও তো আসলে বন্যা দুর্গত এলাকায় ছিলেন, গিয়েছেন, আমরা দেখেছি, বাড়ি বাড়ি ঘুরেছেন, মানুষের সাথে কথা বলেছেন, এবং অন্যরা যেভাবে ত্রাণ তৎপরতাগুলো করছে তার থেকে ভিন্নভাবে আপনি চেষ্টা করছেন। আপনার অভিজ্ঞতার একটু সারমর্ম যদি আমাদের শেয়ার করেন, যে এই কাজটি করতে গিয়ে আপনার কি মনে হয়েছে, যে বাংলাদেশে ত্রাণ তৎপরতার ধরনই কি চেঞ্জ আসছে বা আনা উচিত এখন? দেখুন, প্রথমত বাংলাদেশের মানুষের মধ্যে যে পরিমাণ কল্যাণকামিতা আছে, এটি আমরা নতুন বাংলাদেশে একটু বেশি করে উপলব্ধি করেছি। কারণ 22-এর বন্যায়, অর্থাৎ সিলেটের বন্যায় আমরা 18 কোটি টাকার কাজ করেছি, আর এবারের যে বন্যা সেখানে আমরা 100 কোটি টাকা ক্রস করে গেছি আরও 2-3 দিন আগে। আজকে রাত 12টার পর আমরা ডোনেশন নিচ্ছি না। এবং এই বিপুল পরিমাণ অংশগ্রহণ শুধুমাত্র আর্থিকভাবেই না, আমাদের ঢাকায় যে ত্রাণ তৎপরতা হয়েছে প্যাকেজিংয়ের কাজে প্রতিদিনে 2,500 থেকে 3,000 মানুষ কাজ করেছে। আমি যদি প্রত্যেকটা মানুষের এই শ্রমের মূল্য 1,000 টাকাও ধরি এক একজনের, তাহলে 30 লাখ টাকার শুধুমাত্র ফ্রি আমি শ্রমিক পেয়েছি বা শ্রম পেয়েছি, স্বেচ্ছাসেবা পেয়েছি, যেখানে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক থেকে নিয়ে অটোরিকশা চালক পর্যন্ত আছে, বৃদ্ধ থেকে নিয়ে শিশু পর্যন্ত আছে, মুসলমান থেকে নিয়ে হিন্দু পর্যন্ত আছে। এই রকম স্বতঃস্ফূর্ততা আমরা চ্যারিটি কাজ আজ অনেক বছর যাবৎ করছি। এবার আমরা যেরকম দেখেছি এরকম কখনো দেখিনি। এটা একটা নতুন অভিজ্ঞতা। আরেকটা অভিজ্ঞতা হলো যে স্পটে আমরা দেখেছি সমন্বয়হীনতা। এটা ভয়ঙ্কর রকম একটি সমস্যা। একই এলাকায় একজন মানুষ 2বার 3বার 4বার ত্রাণ পাচ্ছে, আবার অনেক এলাকায় কেউ ত্রাণ পাচ্ছে না। তবে আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা আপনাকে নিশ্চিত করতে পারি যে উপদ্রুত এলাকার প্রতিটি থানা, প্রতিটি গ্রাম, প্রতিটা ইউনিয়নে আমাদের ত্রাণ আমরা পৌঁছানোর ব্যবস্থা করেছি। আমরা এটার জন্য খুব সুন্দর একটা নেটওয়ার্কিং সিস্টেম করেছি। পরবর্তী কোনো দুর্যোগের জন্য আমরা চাইবো আমরা সমন্বয়কের ভূমিকা অবতীর্ণ হতে। অর্থাৎ আপনি আপনার কোনো প্রতিষ্ঠান থেকে ত্রাণ নিয়ে এসছেন, আমি আপনাকে গাইড করব যে অমুক জেলার অমুক জায়গায় ত্রাণ পায়নি মানুষ, আমি একজন গাইড দিয়ে দিব, আপনার ত্রাণ আপনি বিতরণ করে চলে যাবেন। আমরা জাস্ট তথ্য দিয়ে সহযোগিতা করব। তো এই বিষয়টা যদি না করা যায় তাহলে সেক্ষেত্রে যে হযবরল একটা পরিস্থিতি এবার আমরা দেখতে পেরেছি, অনেকে ট্রাক নিয়ে গেছেন, রাস্তায় দাঁড়িয়ে বিতরণ করে চলে আসছেন, কারণ আসলে রুট লেভেলে বা ভেতরে তাদের ঢোকার কোনো সুযোগ নেই। তো এই জায়গাটাতে আমাদের বিশেষভাবে ফোকাস করা দরকার। এটা আরেকটা অভিজ্ঞতা আমাদের। আর অভিজ্ঞতা নম্বর 3, আমাদের ত্রাণ তৎপরতায় কিছু অভিনবত্ব আমরা এনেছি এবার। কারণ আমরা দেখেছি অনেকে বলছেন, ভাই খাবারের চাইতে গুরুত্বপূর্ণ হলো মোবাইলের চার্জটা। কারণ আপনারা জানেন যে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই বেলটা প্রবাসী নির্ভর, অর্থাৎ ঘরে ঘরে প্রবাসী আছে। এই প্রবাসীদের কাছে আমাদের যে আপনার যোগাযোগের ব্যাপারটা তাদের, এটা অনেক ইম্পর্ট্যান্ট। আমি ফেনী মিজান রোডে একটি ইয়েতে করে, স্পিড বোটে করে বেশ কিছু দূর এরিয়াতে ঢোকার চেষ্টা করেছি কিছু ত্রাণ সাথে নিয়ে। তো সেখানে আমি দেখেছি কোমর পরিমাণ কোথাও কোথাও বুক পরিমাণ পানি, মিজান রোডে একদম শহরের মধ্যে। তো মেইন সড়ক যেটা, তো আমি ছাগলনাইয়া এবং পরশুরাম রোডের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছি। প্রায় 3 ঘন্টা বোট চালানোর পর দেখলাম যে সামান্য এলাকা যেতে পেরেছি। ব্যাক করার সময় দেখলাম যে 2জন ভদ্রমহিলা ইয়াং, তাদের সাথে আরেকজন পুরুষ আছেন, বুক পানি ঠেলে তারা হেঁটে আসছেন। আমি আমার বোট থেকে কয়েকজনকে নামিয়ে, ছেলেদেরকে নামিয়ে ওই ভদ্রমহিলাদেরকে ডেকে তুললাম, বললাম, বোন আপনাদের সমস্যা কি বলবেন। তারা বললেন যে 5 দিন যাবত আমরা মহিপালে হোটেলে আছি, প্রতিদিন সকালে আমরা এভাবে যেতে থাকি,
এবং দুপুরের পরে আমরা ব্যাক করি, একটা দূর জায়গা যাওয়ার পর আমরা আর যেতে পারি না অথই পানির সামনে। আর বোট নিয়ে যেতে পারি না, কারণ হলো কিছু কিছু এলাকায় পানি নাই অল্প, আবার গাড়ি নিয়ে যেতে পারি না, কিছু এলাকায় অথই পানি। তো এই যে একটা অবস্থা, তারা তাদের মাকে খুঁজছেন প্রতিদিন, যেয়ে কিন্তু মা বেঁচে আছেন কিনা জানেন না। আমরা এই জন্য আসন্না ফাউন্ডেশন থেকে এবছর ব্যাপকভাবে চেষ্টা করেছি ভাসমান জেনারেটর সার্ভিস, মোবাইল চার্জিং ব্যবস্থা। এটা আমাদেরকে দারুণ আনন্দ দিয়েছে, কারণ আমরা দেখেছি মানুষ এত খুশি হচ্ছে যে ভাই ত্রাণের প্যাকেটের চাইতে বেশি জরুরি আমার মোবাইলটা চার্জ দিয়ে দেন, আমি আমার ছেলের সাথে অন্তত কথা বলি, ও ভালো, আমি ভালো আছি, এইটুকু তাকে আমি বলি। তো আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রের সামনে নিয়েছি এবং হিন্দুদের মন্দির, বৌদ্ধদের উপাসনালয়, সেখানে যারা আশ্রয় নিয়েছে সেখানে আলাদা করে আমরা জেনারেটর সার্ভিস নিয়ে 20-25টা মোবাইল এবং লাইট চার্জ দেওয়া যাচ্ছে সেটা করেছি। আরেকটা নতুন কাজ আমরা আগামী পরশু থেকে শুরু করছি, সেটা হলো যে আপনি জানেন অনেক এলাকায় এখনো বিদ্যুৎ আসেনি, পানি শুকিয়ে গেছে কিন্তু বিদ্যুৎ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এই এলাকাগুলোতে আমরা অন্যরকম গ্রুপ থেকে একটা ডিভাইস আমরা তৈরি করেছি, যেটা সোলার বিদ্যুৎ, সেখান থেকে নিয়ে ইলেকট্রিসিটি সাপ্লাই, মোবাইল চার্জ দেওয়া যাবে, লাইট চার্জ দেওয়া যাবে। আমরা প্রত্যেক ফ্যামিলিকে একটা করে এগুলো প্রোভাইড করব, যাতে করে পরবর্তী বন্যাগুলোতেও তারা এটা ব্যবহার করতে পারেন। এর বাইরে আমরা চেষ্টা করেছি, অনেক বাসা বাড়িতে মোটর আছে কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে পানি তুলতে পারছেন না। পানি না তোলার কারণে কি হয়েছে, ফেনী শহরে আমি দেখেছি 10তলা বাড়ি, 10ম তলাতে পানি নাই। কি দুর্বিষহ পরিস্থিতি, তাদের স্যানিটাইজেশন সিস্টেম ভেঙে পড়েছে। তো আমাদের ওই একইভাবে ট্রায়ারে করে, কখনো কলার ভেলায় করে আমরা ফুয়েল এবং জেনারেটর নিয়ে আমাদের সার্ভিস আমরা নিয়ে গেছি ঘরে ঘরে গিয়ে, যাদের মোটর আছে ওইটা ব্যবহার করে সে পানি তুলতে পারে। তো এরকম কিছু অভিনব কাজ আমরা করেছি। গরুর খাদ্য হিসাবে আমরা 67.37 মেট্রিক টন ভুসি আমরা দিয়েছি এবং এর জন্য 5 ট্রাক ভুসি আমরা নিয়ে গেছি। প্রত্যেকটা জেলা আমরা ভাগ করে দিয়েছি, কারণ আমি দাগনভূঞার একটা থানায় গিয়েছি, আমি দেখেছি একটা এলাকায় গিয়েছি, সেখানে দেখলাম যে একটি নির্মাণাধীন ভবনের 3য় তলার ছাদে অনেকগুলো গরু, বাট গরুগুলোর পেট সব শুকিয়ে গেছে। ফেনী শহরে দেখেছি আমি একদম শুকিয়ে গেছে। তো এদের জন্য মানুষের জন্য ত্রাণ তো দেয়, কিন্তু গরুগুলো তো অথই পানিতে তাদের খাবার নিমজ্জিত, অর্থাৎ ঘাস টাস তারা খেতে পারছে না। তো এই কাজটি আমরা করেছি। আমাদের এবারের অভিজ্ঞতা খুবই দারুণ এবং আমরা নতুন একটা কাজ করার চেষ্টা করছি বাংলাদেশ নৌবাহিনীর সহায়তা নিয়ে এবং আপনার বুয়েটের সহায়তা নিয়ে তাদের সাথে পরামর্শ করছি, আলাপ করছি। প্রাথমিক পর্যায়ে আছে আমরা এক ধরনের খাট বের করতে চাই গরিব মানুষদের জন্য, যেটা প্লাস্টিকের হবে, বন্যা হয়ে গেলে সেটা ভাসমান একটা নৌকার কাজ দিবে, সে চাইলে এটা বৈঠা দিয়ে চলে যেতে পারবে, আবার তার জরুরি কাগজপত্র এখানে রাখতে পারবে। এটা আমরা শুরু করছি। আসলে বিপদের সময় যাতে একটা ত্রাণবাহী একটা হ্যাঁ তার জন্য নৌকার ভূমিকা আসে, আবার সারা বছর সে এটাকে বাসায় সাধারণ খাট হিসাবে ব্যবহার করতে পারবে। এই কাজটা আমরা করছি। আর এবারের বন্যা আরেকটা জিনিস আমার উপলব্ধি হলো যে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষের মধ্যে যে ধর্মীয় সম্প্রীতি আছে, এটা আরেকটু ভালোভাবে দেখার সুযোগ আমার হয়েছে। আমাদের ত্রাণ প্যাকেজিংয়ের ওখানে প্রতিদিন 2জন 5জন 10জন করে হিন্দু আসতেন, তাদের জন্য দুপুরে যদি কখনো গরু মাংস রান্না হতো তার জন্য আলাদা করে আমরা খাবার রেডি করতাম এবং তারা খুবই স্বতঃস্ফূর্ততার সাথে কাজ করতেন। বরিশালের একটা মন্দির থেকে তারা তাদের পুজোর টাকার একটা অংশ বাঁচিয়ে আমাদের ফাউন্ডেশন তারা পাঠিয়েছেন। আমরা আবার রুট লেভেলে যখনই গিয়েছি খুঁজে যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মাবলম্বীরা আছে, এতিমখানা ছাত্ররাও কাজ করেছে। এক্স্যাক্টলি। আমি আপনার কাছে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে এবারের বন্যা মোকাবেলা কিন্তু একটা চ্যালেঞ্জও ছিল, কারণ আপনি জানেন পরিবর্তিত পরিস্থিতি, অ্যাডমিনিস্ট্রেশন অনেক জায়গায় নাই, পলিটিক্যাল কমিটমেন্টের জায়গাও নাই, কারণ জনপ্রতিনিধিরা অনেকেই সেই এলাকায় নাই। তারপরে হচ্ছে আগে আমরা দেখেছি যে এমপি মন্ত্রী তারা হচ্ছে তার তৎপরতায় সরাসরি যুক্ত হন, তাদের মাধ্যমে ডিস্ট্রিবিউশন হয়, একটা পলিটিক্যাল চেইন থাকে, তো এবার নাই। এই পরিস্থিতিতে কি কোনো রকমের ঝামেলা হয়েছে না থাকার কারণে? এই না থাকার কারণে কিছুটা ভালো হয়েছে, আবার কিছুটা সমস্যা তৈরি হয়েছে। ভালোটা যদি বলি, সেটা হলো যে সাধারণত ত্রাণ তৎপরতা চালাতে গেলে স্থানীয় বিভিন্ন রকমের রাজনৈতিক প্রভাবের কারণে সেটাকে সুচারুরূপে বন্টন করা সম্ভব হয় না। অনেক জায়গায় রাজনৈতিক নেতারা বলেন যে আমাদের কাছে দিয়ে যান, আমাদের ছেলেরা বন্টন করবে, এবং এর পরবর্তীতে কি হয় সেটা তো আমাদের সবারই জানা। তো এবার যেটা হয়েছে, অবারিতভাবে সবাই যার যার মতো কাজ করতে পেরেছেন, এই স্বাধীনতা মানুষ পেয়েছেন, এটা একটা ভালো দিক ছিল। যদিও এর মন্দ দিকও অনেক বেশি, সেটা আমি শুধু পলিটিক্যাল পার্সনদের জন্য বলবো না, প্রশাসনিক যে সকল সুযোগ সুবিধা সেগুলো না থাকার কারণে যেটা হয়েছে, ধরুন পুলিশিং সেভাবে ছিল না। এই পুলিশিং না থাকার কারণে দেখা যাচ্ছে যে জ্যাম অস্বাভাবিক পর্যায়ে হয়ে গেছে। আমাদের কয়েকটা ত্রাণের গাড়ি 3 দিন ঠায় একটা জায়গায় দাঁড়িয়েছিল। এটা হলো ঢাকা টু ফেনী রোডে, ফেনীর কাছাকাছি গিয়ে রাস্তা না থাকার কারণে। এখানে যদি তড়িৎ ব্যবস্থা নেওয়া হতো বা কোনো একটা বিকল্প পথ বের করা হতো তাহলে হয়তো হতো না।
এবং মোবাইলে যোগাযোগ সিস্টেম ভেঙে পড়ার কারণে যেটা হয়েছে, ত্রাণ তৎপরতা ইটসেলফ একটা আলাদা চ্যালেঞ্জের কাজ হয়ে গেছে। কারণ হলো আমি আমার টিম মেম্বারের সাথে যোগাযোগ করতে পারছি না, একজনকে এক জায়গায় একটা গাড়ি আনতে পাঠিয়েছি, সে কি আদৌ আনতে পারছে নাকি সে নিজে হারিয়ে গেছে, কোনো মোবাইলে যোগাযোগ করা যাচ্ছে না। আমি নিজে এই পরিস্থিতির শিকার হয়েছি যে একজন এক জায়গায় ছত্রভঙ্গ হয়ে গেছে, দারুণ জটিলতা তৈরি হয়েছে। তো পরবর্তীতে বন্যা যাতে মোবাইলের টাওয়ারগুলো ঠিক থাকে, সার্ভিসগুলো ঠিক থাকে, এটার জন্য আমার মনে হয় এখন থেকে ভাবা উচিত। এটা একটা নতুন অভিজ্ঞতা আমাদের হলো। আর এর বাইরে প্রশাসনিক যে সহযোগিতা যেটা যথাযথভাবে অন্য সময় পাওয়া যেত, সেটা অতটা পাওয়া যায়নি। কিন্তু আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই, বহু ইউনোরা আমাদের সাথে আমাদের অফিসে যোগাযোগ করেছেন যে আমার এলাকাতে প্রচুর ত্রাণের প্রয়োজন। আমরা আলহামদুলিল্লাহ সেখানে আমাদের সাধ্য অনুযায়ী ত্রাণ পৌঁছে দিয়েছি। তো মিশ্র একটা প্রতিক্রিয়া, অর্থাৎ এই পরিবর্তিত পরিস্থিতি কিছুটা বাধার সম্মুখীন আমরা হয়েছি, কিন্তু সাকুল্যে আমি বলতে চাই সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ততা হয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দ থাকলে বা নির্বাচিত সরকার থাকলেও এতটা স্বতঃস্ফূর্ত আমরা দেখি। একটা শেষ কোশ্চেন আমরা শেষ করব, সেটা হচ্ছে যে আমি একটা বিষয় দেখেছি যে প্রবাসীরা ব্যাপক সাড়া দিয়েছেন, আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা। তো সেই প্রবাসীদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন, মানে ধন্যবাদ দেওয়া থেকে শুরু করে পরবর্তী। দেখুন, আমি নিজে 10 বছর প্রবাসে ছিলাম, প্রবাসীদের কষ্টটা আমি খুব ভালো করে উপলব্ধি করি। প্রবাসীদের প্রতি যে আচরণ হয় আমাদের দেশে, বিশেষ করে এয়ারপোর্ট থেকে নিয়ে বিভিন্ন সার্ভিসে, আমি বরাবরের মতো বলি, এবং চিফ উপদেষ্টা মহোদয়ের ওখানে 41 না যেন 43টা এনজিওকে ডাকা হয়েছে, আমাদেরকেও ডাকা হয়েছে। তো আমাদের প্রতিনিধিকে বলা হয়েছে, তিনি বলেছেন সেখানে যে প্রবাসীদেরকে আলাদা সম্মাননা দেওয়া হোক, এবং এই যে উদ্ধার তৎপরতা বা আমাদের পুনর্বাসন প্রকল্প, এটা একজন প্রবাসী একটা ফ্যামিলির দায়িত্ব নিলে সহজে আমরা সমাধান করতে পারি। প্রবাসীদের অংশগ্রহণটা ছিল সবচেয়ে ব্যাপক। এর একটা বড় কারণ হলো আমরা জানি ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা এই বেলটা প্রবাসী নির্ভর, প্রতিটা ঘরে ঘরে 1-2 জন করে মিডল ইস্টে বা মানুষ প্রবাসী। তো এই মানুষগুলোর প্রবাসে থাকার কারণে কিন্তু তাদের যে সিম্প্যাথি, তাদের যে ডোনেশন, সেটা কিন্তু অনেক বেশি প্রভাব ফেলেছে। আপনি যদি টিএসসি দেখেন অথবা আসন্না দেখেন, সব জায়গায় দেখবেন যে দানের যে মানুষের স্বতঃস্ফূর্ততা, এর উল্লেখযোগ্য অংশ প্রবাসীদের, তারা তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে এখানে টাকা জমা করিয়েছেন। অতএব তাদের প্রতি আমরা আসন্না ফাউন্ডেশন থেকে স্পেশালি প্রত্যেকটা প্রবাসীকে আমরা কৃতজ্ঞতা জানাই, এবং আমরা মনে করি দেশে তারা রেমিটেন্স পাঠিয়ে শুধু দেশকে তারা উপকৃত করছেন তা নয়, বরং দুর্যোগে তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, এটা একটা দৃষ্টান্তের ভূমিকা পালন করেছে, বিরাট বড় একটা দৃষ্টান্ত। একটা জিনিস জানতে চাইবো যে শেষ হলো তো, অলমোস্ট ত্রাণ তৎপরতা শেষে হয়ে যাবে ইনশাআল্লাহ খুব শিগগিরই, এবং তারা ঘুরে দাঁড়াবে আমরা আশা করছি। তারপরে আসন্না ফাউন্ডেশন কি করবে তাদের নেক্সট? আমাদের মূলত ত্রাণ তৎপরতা আপনি বলতে পারেন শুরু হলো মাত্র, কারণ আমাদের 30 কোটি টাকায় আমরা 4300+ মেট্রিক টন ত্রাণ সামগ্রী বিতরণ অলমোস্ট শেষ করেছি কিছুটা, আর একটা বড় অংশ 2500 মেট্রিক টন 25 কেজি করে চাল 1 লক্ষ পরিবারকে, এটা আগামী দীর্ঘকালীন সময় হ্যাঁ, কারণ অনেকে ঘরে ফিরে আসার পর এখন শুকনো ঘর, কাদা আর কাদা। এখন কিন্তু চ্যালেঞ্জটা আরও অনেক বেশি, 2টা চ্যালেঞ্জ বেশি। একটা হলো যে স্বাস্থ্যগত বিষয়টা, মানুষ কিন্তু এখন বিশুদ্ধ পানির জন্য হাহাকার হচ্ছে, সেখানে বিদ্যুৎ নাই, কিছু নেই, কাদা আর কাদা চতুর্পাশে। আমরা এখন ত্রাণ পৌঁছতে পারছি না, কারণ হলো যখন পানি ছিল নৌকায় গিয়েছি, এখন না যাচ্ছে রিক্সা, না যাচ্ছে নৌকা, এরকম একটা পরিস্থিতি। তো এরকম পরিস্থিতিতে আমরা যাতে করে তারা বাসায় আসার পর, বাসায় তো চাল ডাল কিছুই নেই, যাতে অ্যাটলিস্ট 20-25 দিন তারা সার্ভাইভ করতে পারে, জন্য 25 কেজি করে চাল প্রত্যেক ফ্যামিলিকে আমরা 1 লক্ষ ফ্যামিলিকে দেবো। এটার জন্য 2500 মেট্রিক টন চাল আমরা ইতিমধ্যে কিনেছি, এবং সেগুলো পরশুদিন থেকে আনুষ্ঠানিক বিতরণ আমি সহজে আমরা শুরু করব। এরপরে যেটি হবে, আমরা গৃহায়নের জন্য যাদের ঘর বাড়ি একদম ভেঙে শেষ হয়ে গেছে, তাদের জন্য আমরা 30 কোটি টাকা বরাদ্দ রেখেছি। আর শিক্ষায় আমরা জানি আমাদের শিশুরা অনেকে পিছিয়ে পড়েছে, তাদেরকে একটু আগায় দেওয়ার জন্য, অগ্রসর করবার জন্য আমরা 20 কোটি টাকা বাজেট রেখেছি। আর 30 কোটি টাকা রেখেছি আমরা ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, একটা ছোট্ট দোকান ছিল, টঙের দোকান ছিল, শেষ হয়ে গেছে, এ বেচারা উপার্জনের কোনো উপায় নেই, আমরা তাকে পুঁজি দিয়ে দিব। এবং সেই সাথে যারা কৃষক আছেন, কৃষকদের যে ক্ষতিটা হয়ে গেছে, অনেকেই আলহামদুলিল্লাহ তাদের মতো করে বীজ টিজ দেওয়ার প্ল্যান করছেন, কিন্তু আসলে একজন কৃষক একবার নিশ্চিন্ন হয়ে গেলে আবার তাকে ঘুরে দাঁড়ানোর জন্য অনেক হেল্প লাগে। আমরা তাকে 5,000, 10,000, 20,000 অবস্থা ভেদে ইনশাআল্লাহ হেল্প করবো। তো এই কাজগুলো আমাদের পুনর্বাসনের পরিপূর্ণ একদম শেষ হওয়া পর্যন্ত, আশা করি যে আগামী 6 মাস পর্যন্ত আমাদের কাজগুলো চলবে। শুধু কি ত্রাণের প্রকল্পই থাকবেন আপনারা? এই যে দেশে যে একটা রেভলিউশন হলো, চেঞ্জ হলো, ছাত্র জনতার আন্দোলনের পর পরিবর্তিত একটি পরিস্থিতি হলো, তো দেশের মানুষের এগিয়ে যাওয়ার এই সাথেও তো আপনারা থাকবেন ইনশাআল্লাহ। অফকোর্স ইনশাআল্লাহ আমরা সকল অগ্রসর কাজে আমরা ইনশাআল্লাহ থাকবো। শুধু আমরা না, সারা দেশ আছে, এবং যে স্বতঃস্ফূর্ততা আছে, এটা আমাদেরকে নতুন বাংলাদেশ গড়বার স্বপ্ন দেখায়। আমার মনে হয় যে বাংলাদেশ নতুন করে গড়ে উঠবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে ব্রাউজ করার জন্য youtube.com/atnbangla.news ক্লিক করুন। ভালো থাকবেন সবাই।